সময়টা বিকেল 4:13। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি ছেলে। ছেলেটার বয়স 23 বা 24-এর মতো হবে। ছেলেটার পোশাকের ঠিক নেই, পেছনে শার্টের কলারের নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনের পথ শিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তা দেখে ছেলেটা তাদের কাছে যায়, গিয়ে বলে, এই কি হয়েছে? এইভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া, তোরা কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1000 টাকার একটা বান্ডেল বের করে তাদের তিনজনকে মিল করে দেয়। পথ শিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক। অবাক হওয়ারই কথা, গায়ে কাপড়ের কোনো কাজ নাই, ছেঁড়া প্যান্ট ছেঁড়া শার্ট পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথা থেকে? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া, তুমি কে? আর তোমার গায়ের এই অবস্থা কেন? ছেলেটা হেসে বলে, আমি নীল। আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নাই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্টেই। তোরা যেমন আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। ছেলেটা আবার হেসে বলে, আমি তোদের মতো, কিন্তু টাকাই আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ার মানুষ টাকার পিছু ঘুরে দিন শেষে করে, আর টাকা আমার পিছু ঘুরে দিন শেষে করে, বুঝলি? পথ শিশু ছেলেটার কথা কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়ে ছেলেটার কাছে এত টাকা, তাহলে তাদের কাছে কেন নাই এত টাকা? যা, যে যার কাছে যা, আর ঝগড়া করবি না। খাবার নিয়ে মিলেমিশে খাবি। জি ভাই। নীল হেঁটে হেঁটে চলে যায় ছোট্ট একটা টিনের ঘরে, গিয়ে চকিতে বসে পড়ে। ছোট্ট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চকিতে। মা জানো, তোমার ছেলে এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা। এখন তুমি চলে গেলে আমাকে একা রেখে, জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে যায় সেই ছোটবেলার কিছু স্মৃতি। মনে পড়ে যায় সেই অমানুষের কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। নীল চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাই বলো। ফারদিন, কই তুই? ভাই আমি তো সার্প চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে আলমকে নিয়ে আসিস। ওকে ভাই। নীল কল কেটে চকিতে গা এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নাই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইম চাই। টাকা ছাড়া তার আর কোনো প্রয়োজন নাই। এমপি মন্ত্রী মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পরেই আলম ফারদিন চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না তারা, দাঁড়িয়ে আছে চোখ খুললে কথা বলবে। এর আগে কথা বলার সাহস নাই তাদের। 32 মিনিট ফারদিন আলম দাঁড়িয়ে থাকে। 32 মিনিট পরে নীল চোখ খুলে দেখে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছানায় বসে বলে, আবিরের খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা খোঁজ লাগিয়েছি। লাগিয়েছিলি না? ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই, মিনিস্টার দেখা করতে চায় তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে চায় জোর করে। বলে দে এখন দেখা করার সময় নাই। ওকে ভাই। এখন যা তোরা, আর আবিরকে খুঁজে বের কর। ওকে ভাই। ফারদিন আলম চলে যায়। সময় রাত 10:09। নীল সিগারেটের জন্য পকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট আছে, কিন্তু সিগারেট শেষ। তাই নীল সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাঁটা ধরে একটু দূরে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে নীলের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। নীলের মাথায় রাগ চড়ে যায়। পেছনে হাত দিয়ে পিস্তলের জন্য হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে নেমে সামনে এসে বলে, সরি, আমি খেয়াল করি নাই। নীল এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে আছে। রাতের বেলায় ও মেয়েটার পুরো মুখটা ভেসে উঠেছে। এই যে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতের বাইরে কেন? কাজের এই জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখি নাই এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এখানেই। ও, আমি নীলাদ্রি। আপনি? আমি নীল। অবশ্য আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে।
আরে আমাদের নামেরও তো মিল আছে। থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। হুম। ওকে, ভালো থাকবেন, আমি যাই, লেট হয়ে যাচ্ছে। হুম। নীলাদ্রি চলে যায়। নীল সেখানেই দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। নীল সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই আবিরকে খুঁজে পেয়েছি। নিয়ে আয় আমার বাংলোতে। ওকে ভাইয়া। নীল বের হয় তার বাংলোতে যাবে। সেই বাংলোতেই শুধু তার একটা বড় রুম আছে। দুদিকে দুইটা জানালা, পিছন দিকে একটা দরজা আছে। সেখান দিয়েই ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পরে সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আবির। ফারদিন নীলকে বসার জন্য চেয়ার দেয়। আবিরের সামনে নীল সেই চেয়ারে বসে বলে, কিরে, তুই তো খুব চালু মালে রে। এত টাকা নিয়ে ঘুরছিস, তোর তো বুকের বাধা আছে রে। দেখ তুফান, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচড় লাগলেও তোর জীবন শেষ করে দিব আমার ভাই, বলে দিলাম। কি বললি তুই? এই শহরে তুফানকে মারার মানুষ এখনো পয়দা হয় নাই। পাওয়ার যার, এই সাহস তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচাইতে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপরে ঘুমাবো। সেটাই হয়েছি, তার কথা আমি রেখেছি। তোর কোনো বাপ কি করবে রে এই তুফানকে? তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে তুফান। রাখ তোর বালের পেঁচাল। ক্রেডিট কার্ডটা কই বল? আমি মরে গেলেও বলবো না। আমি সব কিছু পারি ফারদিন। জি ভাইয়া। ওকে চেক কর। ওকে ভাইয়া। ফারদিন আবিরকে চেক করে, কিন্তু ক্রেডিট কার্ড পায় না। ভাইয়া পাচ্ছি না। নীল জোরে হেসে দেয়। এই হাসি দেখে আবিরের গলা শুকিয়ে যায়। তুফান বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ আমি বের করি ক্রেডিট কার্ড। তুফান আবিরের পায়ের নিচে জুতার গুলি করে। তার পায়ের আঙ্গুল থেতলে যায়। নীল তার হাতে জুতার নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারদিন, এইটাই ক্রেডিট কার্ড। কিন্তু ভাই এটা তো জুতার নিচের অংশ, এখানে ক্রেডিট কার্ড থাকবে কি করে? ভেতরে আঙুল ঢুকিয়ে দেখ, প্লাস্টিকের সব জায়গায় মিশে রাখা। ফারদিন তাই করে দেখে, সত্যি ক্রেডিট কার্ড। তুফান মুস্কি হেসে বলে, আমি কে তোরা জানিস? তোরা হয়তো এইটাও জানিস, আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। জি ভাইয়া। দেখ তুফান, এই টাকা নিয়ে তুই তোর মৃত্যুকে ডেকে আনিস না। আমার ভাই ডেভিড জানতে পারলে তুই আর এই শহরে জানতে থাকতে পারবি না, বলে দিলাম। কি বললি? তোর ভাই ডেভিড মারবে? হাসি পেল রে। যা, তোর কাছে সুদ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলেই তুফান আবিরের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আবিরের লাশটা চেয়ার সহ মাটিতে পড়ে যায়। তুফান মন খুলে হাসে। তুফান বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই চলো। তুফান ফারদিন আলম চলে যায় নীলের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে। ধরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই তুফানের ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম করা। তুফান সেই বাড়িতে পা রাখতেই বাড়িটা ও বুঝে যায় তার বস আসছে। সেই দিন অনেক রাত পর ঘুমায় তারা তিনজন। সকাল 6টা। বস, আবির ভাই খুন হয়েছে। এই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না ওপাশ থেকে। আবিরের লাশের কথা শুনে তার ভাই হতভম্ব হয়ে পড়ে। কে খুন করেছে তার ভাইকে? সেই লোকটা জোরে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস এই ডেভিডের ভাইকে মারার? আসাদ, তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই। যদি না পাই তোদের সব কয়টার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারছি না, কার এত বড় সাহস। বস, আমার মনে হয় যে আবির ভাইকে মেরেছে সে সাধারণ কেউ নয়। আমি কিছু শুনতে চাই না, আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে? তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যে করেই হোক তাকে খুঁজে বের করবই। সেদিন ডেভিড তার ভাইকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের খুনের প্রতিশোধ সে নিবেই। অন্যদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে গল্প করছে ফারদিন আর আলম। নীলকে দেখে দাঁড়িয়ে যায় তারা দুজন। নীল বলে,
কি রে, তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো তুমি ভাবলে কিভাবে বলো তো? কি হয়েছে আই, এখন খাবো। তারা খেয়ে সোফায় বসে গল্প করে। একটু পরে ফারদিন আলম চলে যায়। নীল রুমে চলে যায়। রুমে যেতেই তার ফোনে একটা এসএমএস আসে। তা ওপেন করে দেখে নীল পুরাই অবাক। কালকের রাতের কিছু ছবি আবিরকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট করে লেখা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, ঠান্ডা মাথায় গেমার মিস্টার তুফান ওরফে নীল। নীল ভয় পায়, তার গোপন নাম জানে কিভাবে। নীল তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দেয়। অবাক হয় নাম্বারটা বন্ধ পেয়ে। নীলকে অনেক ভাবাচ্ছে এই বিষয়টা। নীল ভেবে পাচ্ছে না। আমার বাংলোর খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? ধুর, আর ভাবতে পারছি না। যে করেই হোক বের করতে হবে সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজের হাতে দিব। ডেভিডের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আসাদ, এই শহর তন্ন তন্ন করে খুঁজে বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকেল 5টা। নীল বাহিরে টং দোকানে বসে সিগারেট টেনেই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপানের বাজে কিছু কথা। নীল সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে বাজে কথা বলছে, আবার ওড়না ধরে টান দিচ্ছে। নীল এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এইসব বলছিস কেন? এই তুই কে রে? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করিস, আবার আমাকে বলিস? কেন বলতে হবে? দেখ, ভালো করে বলেছি, চলে যা এখান থেকে। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো ভাই। নীল একটা ছেলের কলার টেনে কানে কানে বলে, এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মাটিতে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় করে তাকায় তার দিকে। হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে। মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই। এই জীবনে আর এমন করব না। এখন থেকে নারীকে সম্মান দিব ভাই, এবারের মতো মাফ করে দিন। যা। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। নীল মুস্কি হেসে সেখান থেকে এসে আবার টং দোকানে বসে আর একটা সিগারেট জ্বালায়। রাত 10টা। ডেভিড বসে আছে সোফায়, সাথে আসাদ দাঁড়িয়ে আছে। ডেভিড বলে, আমার শহরে কে আছে সে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই। তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি সকাল থেকে কিছুই খান নাই, কিছু খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা উপরে পাঠিয়ে দেব সব কয়টাকে। নীল বসে আছে তার ক্লাব রুমে। পাশে কেউ নাই। বাম হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবে পায় না সেই রাতে কে ছবি তুলেছে। তার সাথে এত বড় ক্রিমিনালি কে করেছে সেটাই জানতে হবে ওকে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার না দেখেই কল রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা মেয়ের কণ্ঠ বলে, কি মিস্টার তুফান ওরফে নীল? খুব চিন্তা হচ্ছে নাকি? হ্যাঁ, এত ভেবে কি হবে? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সবই জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে? সবটাই জানি মিস্টার তুফান। এটাও জানি নিজের বাবাকে নিজেই গলা টিপে মেরেছ। সবটাই জানিস, বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু কেন নিয়েছিস? আমার পালের সামনে এসে কথা বল। দেখি কত বড় গেমার হয়েছিস তুই। সেটা না হয় রহস্যই থেকে যাক। এত তাড়া কিসের মিস্টার তুফান? নীল মুস্কি হেসে বলে, ওকে। অচেনা মেয়েটা কল কেটে দেয়। নীল ভাবতেই পারছে না এই মেয়েটা কে হতে পারে। মিলে হবে না, না সে হবে কিভাবে? তাকে তো আমি নিজের হাতে মেরেছি। মরা মানুষ এসব করবে কিভাবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সেই আমার সাথে গেম খেলে যাচ্ছে। হ্যাঁ ভাই বলেন। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিয়েছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। ওকে ভাই, পাঠিয়ে দিন। আমি রাত 11টায় জানিয়ে দেবো আপনাকে। নীল ফোন কেটে দেয়। মুস্কি হেসে ঘুমের রাজ্যে পা বাড়ায় নীল। যার বাবা নেই সেই বোঝে বাবার জায়গাটা কতটা দামি একটা জায়গা। আর যার বাবাকে খুন করা হয় সে তো সেই খুনিকে মারার অনেক চেষ্টা চালিয়ে যাবে। তোর কাছে তো তোর মা সব, তেমন আমারও আমার কাছে আমার বাবাই সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না তুফান।
আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়ে ছাড়ব। অপেক্ষা কর তুই। গেম তুই একাই খেলতে পারিস, আমি পারি না? আমিও পারি গেম খেলতে। সকালবেলা নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই ডেভিড তোমাকে পাগলের মতো খুঁজছে। নীল ডেভিডের কথা শুনে বিছানায় উঠে বসে বলে, ফোন রাখ। নীল ঘুম ঘুম চোখেই হেসে দেয়। নীল আবার হেসে ওঠে। নীল ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে সময় 11:04। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। নীল খেয়ে আবার রুমে যেতেই আবার তার ফোনটা বেজে ওঠে। এবার নাম্বার দেখে হালকা মুস্কি হেসে রিসিভ করে। তুফান, তুমি একটু বেশি করে ফেলেছো। ডেভিডের ভাইকে মেরেছো। ডেভিড কিন্তু সাধারণ মানুষ না। এই তুফানের সাথে পাঙ্গা দিবে এমন মানুষ জন্ম হয় নাই এই পৃথিবীতে। মিনিস্টার তুই হয়তো জানিস তুই তুফান কি করতে পারে। জানি আমি, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ আসছে আমার উপরে। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিনিস্টার কল কেটে দেয়। নীল কল দেয় আন্ডারওয়ার্ল্ডের শাওনের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কেন করতে গেলেন? ডেভিড পাগলের মতো খুঁজছে আপনাকে। আমাদের কাছে তার ভাইকে মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ডেভিডকে কোনো রকমেই থামানো যাচ্ছে না। তোর খেল খতম করে দিই। সে বেশি পিকপক করলে আমার মাথা গরম হয়ে যাবে বলে দিলাম। বুঝেছি ভাই, কিন্তু ডেভিডকে কিছুই করা যাবে না। আচ্ছা ভাই, এটা বললেন তো ডেভিডের কাছে ওই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, আর আমি ডেভিডকে দেখছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ডে বসে থাক। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনার জগতে পা বাড়ায়। বিকেল 5টা। তুফান, তুই আমার ভাইকে মেরেছিস। তুই বাঁচতে পারবি না। তোর কলিজাটা আমি বের করে কুকুর খাওয়াবো। আসাদ। জি বস। আশরাফুলকে বাংলাদেশে আসতে বল। আমি তুফানের লাশ দেখতে চাই। জি বস। নীল তার বাইকে বসে আছে। সিগারেট টেরেই যাচ্ছে একটার পর একটা। ভাইয়া কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ডেভিড বেশি বাড়াবাড়ি করলে তাকে একেবারে শেষ করে দিব। না, এত তারা কিসের? আগে খেলতে দে 1-2টা গেমটা। বুঝলাম না ভাই। পরে সব বুঝতে পারবি। হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার থেকে নীল তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার তুফান। চিন্তিত নাকি? ডেভিড চিন্তা দিচ্ছে নাকি? তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনটার কথা ভাবতে পারছিস না? কেন এই ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছিস? আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তো তোর জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র, খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস? এটা তো রহস্যর খাতায় লেখা থাক। নীল মুস্কি হেসে বলে, ওকে লিখে রাখলাম। আর কি বললি? তুই খেলবি আমার সাথে গেম? হাসি পেল রে। তুই লিস্ট হয়ে গেলি রে। এই দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও তোকে খুঁজে বের করবো আমি। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কল কেটে দেয়। নীল এবার একটু চিন্তায় পড়ে যায়। ভাই কি হয়েছে? কে কল দিয়েছে? তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব। আর সময় হলে সব জানতে পারবি। ওকে ভাইয়া। ফারদিন আর আলম চলে যায়। নীল বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পেছন থেকে ডাক দেয়। নীল পেছনে তাকাতেই দেখে সেই রাতের মেয়েটা নীলাদ্রি। নীল বাইক থেকে আবার পা নামিয়ে বসে। মেয়েটা কাছে এসে বলে, কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি চিন্তিত। না, আপনি এই সময়ে? না, বাসা থেকে বের হই না। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আর আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। নীল নীলাদ্রির সাথে যায়। একটু যেতেই দেখে ফুচকার দোকান। নীল বুঝতে পারে নীলাদ্রি ফুচকা খাওয়ার জন্যই নিয়ে আসছে। নীলাদ্রি বলে, আজকে ফুচকা খাবো। আপনি খান, আমি এসব খাই না। আপনি না খেলে আমিও খাবো না। নীল ভাবছে। এমন ভাব দেখাচ্ছে মনে হয় আমি তার প্রেমিক। কি হলো? কি ভাবেন? কিছু না। মামা 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। নীল মুখে না দিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে। নীল খাচ্ছে না দেখে নীলাদ্রি বলে,
কি হলো, খাচ্ছেন না কেন? কই খাচ্ছি তো। আমার জীবনে ভালোবাসা নামক তা নাই। কোনো গ্যাংস্টারের জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে। কখন কোন দিক দিয়ে গুলি এসে বুকে লেগে যায়, মোরা লাশটা মাটিতে পড়ে থাকবে, বলা যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারদের জীবনে থাকে না। আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়ে আর খাবেন না? ওকে দাঁড়ান, বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়ে দিচ্ছি, আপনার দিতে হবে না। চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলেন। নীল নীলাদ্রিকে নিয়ে বাইকে ওঠে। নীলাদ্রিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। রাত 10:12। নীল বসে আছে ক্লাবের সিগারেট হাতে। 4-5টা নাচে গানে ভরে উঠেছে। নীল উঠে বাইরে এসে বাইকে ওঠে। বাইক চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইক আটকায়। নীল বাইক থেকে নেমে বলে, কি হয়েছে ভাই, রাস্তার ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? তোর জানটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি রে। নীল মুস্কি হাসে। এই হাসির কারণটা হয়তো তাদের জীবনটা কেড়ে নেওয়ার কারণ। তাই নাকি? এই কয়জনে আমার জীবন নিবি? আমরা আছি 11 জন, আর তুই একটা পুচকি একটা ছেলে। তোকে মারতে আমি একাই যথেষ্ট রে। নীল এবার জোরে হেসে ওঠে। তারা নীলের হাসি দেখে একটু ভয় পায়। তাহলে আই, দেরি করিস কেন? প্রথম ছেলেটা হকস্টিক দিয়ে নীলের সামনে যে বাড়ি দিতে যাবে, এই মুহূর্তে নীল ঘুরিয়ে তার বুকে একটা লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায়। সাথে থাকা ছেলেগুলো 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটি থেকে উঠে বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখিস, শালাকে মেরে মাটিতে পুঁতে দে। সবগুলো ছেলে যায় নীলকে মারার জন্য। নীল পেছন থেকে 9mm ক্যালিবারের 2টা পিস্তল 2 হাতে নিয়ে ডিরেক্ট সব কয়টার কপাল বরাবর শুট করে দেয়। সব কয়টার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। নীল বলে, কে আই, মারবি না আমাকে? ছেলেটা নীলের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। মোর জীবনটা ভিক্ষা দিন, আমি এই জীবন আর কোনোই করবো না। নীল মুস্কি হেসে বলে, কে পাঠিয়েছে তোদেরকে? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করবো না। নীল ছেলেটার পায়ে গুলি করে। ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না। আমি বলছি কে পাঠিয়েছে। বল। ডেভিড ভাই পাঠিয়েছে আমাদেরকে আপনাকে মারার জন্য। নীল হেসে বলে, আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারো হয় নাই। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারার মতো মানুষ এই দুনিয়ায় পয়দাই হয় নাই রে। ছেলেটা তুফান নাম শুনে অজ্ঞান হওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতো মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। এই তুফানকে যে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। এটা বলেই নীল তার কপাল বরাবর গুলি করে। ছেলেটা নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। নীল মুস্কি হেসে বাইকে বসে ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ওপাশ থেকে বলে, ভাই আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার এখনো সিম কোম্পানি তৈরি করা নাই। এই নাম্বারের কোনো ক্লু পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কিভাবে? ভাই এটাও তো নেট কালেকশন নাম্বার থেকে দিতে পারে, যা বুঝছি আমি। ওকে, চেষ্টা চালিয়ে যা। তুই কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনায় পড়ে যায় নীল। এটা কিভাবে সম্ভব? একটা নাম্বার দিয়ে SMS আসে, কলও আসে, তাহলে এই নাম্বারটা কোম্পানিতেই নেই। তোর মাথায় ব্যথা হয়ে যাবে আমার সব ভাবতে ভাবতে। সে কি কি চাই আমার কাছে? আমি তার কি ক্ষতি করেছি? আমার পিছু কেন নিয়েছে সে? আমার সাথে তার কিসের শত্রুতা? যেই হোক না কেন আমি তাকে খুঁজে বের করবই। এই তুফানের সাথে যে লাগতে আসে তার মৃত্যু নিশ্চিত। একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব শালির বাচ্চাকে। বস, তুফান সবগুলাকে মেরে ফেলেছে, একটাও বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলার লাশগুলোকে উধাও করে ফেলেছে, একজনের লাশও পাওয়া যায় নাই। তুফানকে এভাবে কিছু করা সম্ভব না। তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুল কি বলেছে, সে কবে বাংলাদেশে আসবে? বস 3 দিন পরে ছোট সাহেব আসবে।
ওকে আসুক আমার ছেলে, পরে তুফানের মৃত্যু আমি আমার নিজের হাতে দেব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজ হাতে নিব। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদল আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নেব। বস, ছবিগুলা সে পাঠিয়েছে যে আপনি তাকে চেনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালে আমি বুঝতেই পারতাম না আমার ভাইকে তুফান মেরেছে। ঠিক বলেছেন বস, কিন্তু কে সে বস, যে কিভাবে ছবিগুলা তুলেছে আর আপনাকেই বা কিভাবে চেনে? আমার মনে হয় তুফানের সাথে তার কোনো শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলা আপনার কাছে পাঠাবে কেন? এই কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভাবছি, সে আমাকে কিভাবে চিনে। আমার শুধু তুফানকে চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়ার একা হয়ে গেলাম, আমার কেউ নেই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেল, আর এক ছিল, তাকে মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুফান, তুই তুই অপেক্ষা কর, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেদিন হয়তো তুই মরে যাবি, আর আমি তোর মরা দেখে আনন্দ নিব। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নাই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, এক অমানুষের কারণে আজ আমার মাকে আমি হারিয়েছি। পাইনি আমার মায়ের আদর। যখন আমার মায়ের কথা মনে হয় খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা। উপরে হাসি খুশি, ভেতরটা কান্নায় ভরে থাকে সব সময়। মানুষ প্রেম ভালোবাসায় কষ্ট পেয়ে রাতের পর রাত জেগে কান্না করে, বালিশ ভেজাই। আর আমি তোমার জন্য কান্না করি, বালিশ ভেজাই। রাত 2:47। নীল ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নাই। বিছানা থেকে উঠে মেরসিপের ভিতর থেকে 3 প্যাকেট সিগারেট নিয়ে আবার বসে খাটে। সিগারেট জ্বালাতে যাবে এমন সময় নীলের ফোনটা বেজে ওঠে। নীল নাম্বারটা দেখে মুস্কি হাসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না রে? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করে ফেলেছিস। এর ফল খুব ভয়ানক হবে রে। তুই কি মনে করেছিস আমি কিছুই করব না? তুই ভালো করে জানিস এই ডেভিড কি করতে পারে। আজেরা পেছাল পাড়ার জন্য কল দিয়েছিস নাকি? পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে তুই ভালো করেই জানিস। ডিব্বার বাচ্চা, আমার সাথে লাগতে আসছিস না। আগুনে পা রাখতে চাস না, পা সহ শরীরটা পুড়ে ছাই হয়ে যাবি। নীল রেগে কল কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাদিন ওই ছেলেটার কথা ভাবি কেন? নাকি প্রেমে পড়লাম? ফোনও দিতে পারতেছি না। নাম্বার তো নিয়েছি, বলেছি কল দিব, পরে আর দিই নাই। ভয় লাগে যদি কিছু বলে। নীলাদ্রি এসব কথা নিজে নিজেই বলে, আবার হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কথায় আছে না, লজ্জা নারীর ভূষণ। নিজে নিজে বলছে, আবার নিজে নিজেই লজ্জা পাচ্ছে। হয়তো নীলাদ্রির মনে নীলকে নিয়ে ভাবনা হচ্ছে। নীল বসে আছে সোফায়, সাথে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। নীল বলে, এতিমখানায় খাবার খেয়েছিস? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই, দেওয়া হয় নাই, আজকে বিকেলে দিব। আর তোমাকেও সাথে যেতে হবে। ওকে, যাব। বিকেল 5টা। নীল ফারদিন আলম এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলে, কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। এখানে কেন? এতিমখানার বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি। এটা আমারই এতিমখানা। মা মারা যাওয়ার পরে এই এতিমখানাটা দিয়েছি। অনেক ভালো। এর দুজনকে? আমার ভাই। এই তোরা চলে যা, আমি পরে আসছি। ওকে ভাইয়া। চলেন সামনে যাই। চলেন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর থেকে বেশি কিছু হওয়া যায় না আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বললেন? না, কিছু বলি নাই। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। নীলাদ্রিকে বাসায় দিয়ে নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। নীলের হাতে সিগারেট,
একটু পরপর সিগারেটে টান দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তায় এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরেই যে যার ঘরে বসে থাকে, ভুলেও বাহিরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয়ে পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সেই এই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ গাড়ে চাপ দিয়ে আরো নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেল উপরে উঠবেই। নীল এসব কথা ভাবতে ভাবতেই চলে আসে চত্বরের পাশে। চত্বরের পাশে আসতেই 4 জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, না হলে মেরে ফেলবো। নীল দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড় খুর। নীল মুস্কি হাসে। ছেলেগুলা নীলের মুস্কি হাসি দেখে অবাক হয়। প্রথম ছেলেটা বলে, কিরে তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ। নীল এবার জোরে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবুও তারা ছাড়ার পাত্র না। দেখ হাসবি না, সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করব না। আমাকে কিছু করার আগে তোদের জীবনের কথাটা একটা বার চিন্তা করিস। আমার শহরে চিন্তাই করিস, একটা বারও ভাবলি না এটা কার শহর, এই শহরে রাজত্ব করে কে? এই তুই কে রে? বেশ বড় বড় কথা বলছিস, এতক্ষণ কিছুই বললি নাই। ভালো করে বলি, সাথে কি আছে দিয়ে চলে যা। নীল পিছনে হাত দিয়ে কোমরের 2 সাইড থেকে 2টা পিস্তল বের করে বলে, নিয়ে ভাই, আমার কাছে এই 2টা জিনিসই আছে, নিয়ে যা। ছেলেগুলা বড় করে ঢোক গিলে চোখ বড় করে তাকায় নীলের দিকে। নীল বলে, কি রে, নিয়ে চলে যা। তবু আমাকে মারছিস না ভাই, নিয়ে চলে যা। ছেলেগুলো নীলের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দিন, আমাদেরকে আমরা চিনতে পারি নাই ভাই, আমাদের জীবনটা ভিক্ষা দিন, এই জীবনে চিন্তাই করব না, প্লিজ ভাই মাফ করে দিন। এই তুফান কাউকে মাফ করে না। যে এই তুফানের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনো এই তুফানও বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। উপরে ভালো থাকিস, গুড বাই। বলে 4টা বুলেট 4 জনের মাথায় ভরে দেয়। 4 জনের লাশ পড়ে থাকে রাস্তায়। নীল শুনতে পায় একটু দূরেই কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরের খাবার জোগাড় হয়ে গেছে। হাই তুফান, ঠান্ডা মাথায় গেমার। কেন কল দিয়েছিস তুই? আর তুই কে হে? মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল, দেখি কত বড় বুকের পাটা তোর। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। ডেভিডের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন দিয়েছিস? এটা ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। নীলের ঠোঁটে মুস্কি হাসি। নীল বলে, তাই নাকি? ছোট্ট গেমও খেলতে পারিস তুই? এই তুফানের সম্পর্ক তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশে যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করব। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেই দিনই তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার তুফান। মেয়েটা কল কেটে দেয়। নীল চিন্তায় পড়ে যায়। সকাল 9টা। নীল বসে আছে মিনিস্টারের সামনে। পাশে দাঁড়িয়ে আছে ফারদিন আলম। আমাকে একটু হেল্প করেন তুফান ভাই, সিটি কলেজের বিপি আমার টেন্ডারটা নিতে চাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমার পথে বসতে হবে ভাই। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলি। যে আমার উপকার করে আমি তার উপকার করি। আলম, হ্যাঁ ভাইয়া বলো। এই বিপির বাচ্চাকে ঠিক করে দিবি, বেশি পাকনি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি যে আপনাকে ধন্যবাদ দেব। দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কারো কাছে থেকে ধন্যবাদ নেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম, আর ফারাদিন আলম কাজ শেষ করে বাসায় চলে যাবি। আমি রাতে আসবো না। নীল মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে, পুরনো স্মৃতি ভুলে থাকি। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীত ভুলে থাকতে সাহায্য করে। এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ ছেড়ে দে বলছি। শালা বিপির বাচ্চা, বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়, এতক্ষণ তুই করে বলছিস।
আমাকে মেরো না প্লিজ। কি অপরাধ আমার বলো? মিনিস্টারের ট্রেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার তুফান ভাইয়ের লোক? অনেক পার হয়েছে তোর, তাই না? আজকে পার বের করবে তোর। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই মিনিস্টার তুফান ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতি টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না, কলেজের বিপির মতোই থাকবি, কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে যা। বিপি দৌড়ে পালায়। এটা দেখে ফারদিন আর আলম হেসে চলে আসে বাসায়। রাত 10টা বেজে 23 মিনিট। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেট। সিগারেটে টান দিচ্ছে আর ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নাই, হয়তো কারেন্ট নাই, কিন্তু চাঁদটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশ। হঠাৎ নীলের কানের পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট যায়। নীলের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। নীল ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। নীলের কোমরে হাত দেবে পিস্তলের জন্য। এই মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। নীল নিচু হয়ে যায়, বুলেট উপর দিয়ে চলে যায়। নীল এক হাত দিয়ে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শুট করে নীল। সাথে সাথে সেই 6 জন লোক মাটিতে পড়ে যায়। একজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পারে না। নীল যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হোঁচট খেয়ে পড়ে যায়। নীল তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। নীল বাম হাত দিয়ে কোমরের বাম পাশের পিস্তলটা হাতে নিয়ে বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বলছি, বল কে পাঠিয়েছে? আমি বলতে পারবো না। নীল লোকটার হাঁটুর উপরে একটা গুলি করে। লোকটা চিৎকার দিয়ে ওঠে, বল কে পাঠিয়েছে? ভাই আমাকে মাফ করে দিন, আমি বলছি কে পাঠিয়েছে। ম্যাডাম পার্টি। হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পিছনে লাগে। নীল সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিডে চলে যাচ্ছে। নীল চাইলেও কিছু করতে পারবে না। কে হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই বা কি করে জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো, এটা প্রশিক্ষণ ছাড়া তো সম্ভব না। তাহলে কে সে? প্রশিক্ষণ প্রাপ্ত কেউ। আর আমাকেই বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব কিছুই বুঝতেছি না। সাবধান হতে হবে আমাকে। আর কে মারার সাথে এমনটা করতে পারে, এটা বের করতেই হবে। সেখান থেকে তার ছোট বাসায় চলে আসে। এসে চৌকিতে বসতেই নীল তার ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এবারের যাত্রায় বেঁচে গেলি। ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ওই তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস আমার সাথে? তোর কিসের শত্রুতা? দেখ ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আর আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না তুফান, অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই হবে। নীল মুস্কি হেসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোন কেটে দেয়। তার প্রিয় মানুষকে আমি কেড়ে নিয়েছি মানে কি বললো মেয়েটা? ওহ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। বুঝেছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। সে আমার সাথে গেমই খেলে যাচ্ছে। আর না, এবার শুরু আমার গেম খেলা। তুফান, তোর জীবনটাই আমি বরবাদ করে দিব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটার আর বেশি দিন নেই। সকাল 9টা বেজে 29 মিনিট। নীল ঘুমিয়ে আছে তার ছোট ঘরে। বাহিরে অনেক চিল্লাচিল্লির জন্য নীল ঘুমাতে পারছে না। নীল ঘুম থেকে উঠে দরজা খুলে বাহিরে তাকায়, দেখে প্রথম দিনের সেই 3 জন পথশিশু আজও খাবার নিয়ে ঝগড়া করছে। এই তোরা আমার খাবার নিচ্ছিস কেন? দেখ, আমি সারাদিন খুব কষ্ট করে টাকা পেয়ে খাবারগুলো কিনেছি, তোরা নিয়ে গেলে তো আমি খাবো কি? তোর খেতে হবে না, তুই সারাদিন আমাদের থেকে বেশি টাকা পাস। এই খাবারগুলা আমাদের দুজনকে দে, আমরা আজকে টাকা কম পাইছি। আমরা মিলেমিশে খাই।
জোর করে নিচ্ছিস কেন? নীল এসব দেখে বাইরে এসে তাদেরকে বলে, কি রে, তোদেরকে বলছিলাম খাবার নিয়ে ঝগড়া করবি না, মিলেমিশে খাবি, তাও আবার ঝগড়া করিস কেন? ভাইয়া তুমি ওই দিন বলেছো মিলেমিশে খেতে, কিন্তু তারা মিলেমিশে খেতে চায় না। দেখো আমার থেকে খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে প্রতিদিন এমন করে আমার সাথে। আয় আমার সাথে। কোথায় যাব ভাইয়া? চল, গেলে বুঝতে পারবি। নীল তাদেরকে নিয়ে ছোট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয় হোটেলে যাবে তাদেরকে নিয়ে। সামনেই হোটেলে গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ায়। তারা খেয়ে বলে, ভাইয়া তুমি খাবে না? হ্যাঁ আমি পরে খাবো। ভাইয়া তুমি কি করে ও ছোট ঘরে থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া সেদিন দেখলাম তোমার গায়ে কাপড় অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছো। এইটা তোরা বুঝবি না। আর শোন, যা আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো। এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়। রাস্তায় আসতেই সামনে নীলাদ্রি। নীলাদ্রি নীলকে দেখে খুশি হয়। সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাইয়েছি, প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই আজকে খাইয়ে দিয়েছি পেট ভরে। অনেক ভালো করেছেন। আপনি এই সময় এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল আপনার সাথে। ভালোই হলো। চলেন, আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। নীলাদ্রি খুশি হয়ে বলে, চলেন। এভাবে নীল নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রিও নীলের উপর আগে থেকেই দুর্বল। এখন তারা দুজন দুজনকে তুমি করে বলে। হঠাৎ একদিন নীলাদ্রি নীলকে রাত 11টায় কল দিয়ে বলে, নীল তোমাকে আমার কিছু বলার ছিল। বলো। ফোনে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবা? দেখা করো আমার সাথে। কোথায় বলো? কাল বিকেল 5টায় শাপলা চত্বরের পাশে একটা কফি শপ আছে, ওইখানে দেখা করব। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। নীল কল কাটতেই আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ বল। ভাইয়া তুমি কোথায়? কি হয়েছে, তোর গলায় এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া ফারদিনকে গুলি করেছে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। নীল এসব শুনে হতবস্ত হয়ে পড়ে। কোন হসপিটালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া জেনারেল হাসপাতালে চলে এসো তাড়াতাড়ি। আমি এখনই আসছি। নীল তাড়াহুড়ো করে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করতেছে। নীল তার কাছে যায়। ভাই ফারদিনকে তারা গুলি করেছে, ভাই একটা কিছু করো। কে করেছে গুলি, খুলে বল। ভাই ডেভিডের ছেলে আসছে বাংলাদেশে, আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, হঠাৎ ফারদিন বলে, আলম দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আয়। আমি এখানে আছি। পরে আমি পানির জন্য যাই দোকান থেকে পানি এনে দেখি ফারদিন রাস্তায় পড়ে আছে। একটু পরেই দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে পেলে নিয়ে চলে যাচ্ছে, হাতে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞেস করি কি হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো খুঁজছে আশরাফুল। তোমার কথা না বলাতে ফারদিনের পেটে গুলি করে চলে যায়। তারপর আমি তাকে হসপিটালে নিয়ে আসি। ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুর দিন চলে আসছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নিব। তোর ভাইকে উপরে পাঠিয়েছি, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম। ভাইয়া বলো। ডক্টর কি বলেছে? ভাইয়া অপারেশন হচ্ছে। তুই এই রাত ফরাদিনের সাথেই থাকবি, আমি যাই কাজটা শেষ করে আসি। ভাইয়া কুত্তার বাচ্চা যেন বাঁচতে না পারে, তার কপাল বরাবর গুলি করবা। আমার ভাইকে যে মারার চেষ্টা করে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, কোমরের দুই পাশে দুইটা পিস্তল গুজে, পিছনে তলোয়ার নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডের বাসার উদ্দেশ্যে। বাইকের স্পিড বাড়িয়ে চলে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে গার্ড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। এই তুই কে, হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে। নীল এই কথা বলে পেছন থেকে তলোয়ার বের করে এক কোপে ছেলেটার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে থাকা গার্ডগুলো 5 কদম পিছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস তোদের অবস্থাও এমন হবে। নীল এটা বলেই কোমর থেকে পিস্তলটা বের করে গেটের তালায় একটা গুলি করে। পিস্তল আবার কোমরে গুজে ভেতরের দিকে পা বাড়ায়।
ভিতরে গিয়ে দেখে চারপাশটা পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আসে কারো কথা। ওয়েলকাম তুফান। আমি জানতাম তুই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি। হ্যাঁ, তুই আসছিস আমাকে মারতে। তুই তো খুব বড় মাপের খেলোয়াড় রে। তুই আমার চাচুকে মেরেছিস, তোকে কিছুই বলি নাই। একটা কথা শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কুত্তার বাচ্চা পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাঠা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনে বড় স্পিকারে সেই কথাগুলো রেকর্ড করা ছিল। নীল জোরে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ডে চাপ দিয়ে আবার রেকর্ড করে দিয়ে যায়। যদি এক পাপের সন্তান হয়ে থাকিস, এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বড় বুকের পাঠা। এই রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারদিন পিটপিট করে চোখে দেখে নীল এসেছে। ভাইয়া তুমি আসছো, আমার পাশে বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে। মায়ের পেটের ভাইদের থেকেও বেশি আদর করে ফারদিন আলমকে নীল। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটাই বোঝে, পরেরটা কিভাবে মেরে খাবে সেই ধান্দায় বসে থাকে। এই দুনিয়ায় সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশে। হালাল কিছু করতে জানে না। বেহালাল জিনিসটা মানুষের চোখে পড়ে বেশি। কেউ নারীর নেশা, আবার কেউ টাকার নেশা। এই দুনিয়ায় টাকার নেশা সবচেয়ে বেশি। বেহালাল টাকা তার দিকেই সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না। কারণ হালাল টাকা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা, ফারদিন ঘুমিয়ে আছে, সাথে আলম বসে আছে নিচের চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমার ভাইকে বাসায় নিয়ে যেতে চাই। দেখেন, এই অবস্থায় বাসে নেওয়াটা ঠিক হবে না। 3 দিন পরে নিয়ে যান। না, এখন প্রবলেম হতে পারে। আজকে বাসায় নিয়ে যেতে চাই। আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন। বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ঔষধ লিখে দেয়। সে ঔষধ নিয়ে ফারদিনের কেবিনে যায়। একটু পরে ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকেল 5টায় কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছু বলে না, নীলও কিছু বলে না। ওয়েটার এসে বলে, স্যার কি দেব? নীলাদ্রি কি খাবে? তেমন কিছু না, 1 কাপ কফি হলেই হবে। ওকে, এই 2 কাপ কফি। জি স্যার। ওয়েটার চলে যায়। নীলাদ্রি নীলের দিকে আর চোখে তাকায়। তার নীল বুঝতে পারে না। একটু পরে ওয়েটার কফি নিয়ে আসে। এখন বলো, কেন ডেকেছো? দেখো নীল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। কথা হচ্ছে, আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ ফিরিয়ে দিও না। নীল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এসব ভালোবাসা যে নীলের জন্য না। সে তো অন্ধকার জগতের মানুষ, যেখানে মানুষ একবার চলে গেলে সহজে ফিরে আসতে পারে না। মৃত্যুটা কখন হয় টেরও পাওয়া যায় না। গ্যাংস্টারের জীবনে যে ভালোবাসা নামকটাই নাই। কি হলো নীল, কিছু বলতেছো না যে? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো আমাকে ভালোবাসার কথা বলতে পারতে না, বন্ধুটাও করতে না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, এসব কথা আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানতে চাই না। আমি তোমার হাত ধরে বাঁচতে চাই, প্লিজ নীল। অন্ধকার জগতের মানুষ আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আছো সেইভাবেই থাকো। আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। অন্ধকার জীবন মানে? সেটা সময় হলেই জানতে পারবে। এখন উঠি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানেই বসে থাকে, নীলের যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে। যতই না করো, আমাকে ভালোবাসতেই হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের মানুষ। আমার জীবনে যে ভালোবাসা নামকটা নাই। আমার সকাল শুরু হয় পিস্তলে গুলির শব্দে। চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুরা আমাকে কিছু না করতে পারলে তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা শুনলে তুমি হয়তো আমাকে মেনে নিবে না। রাত 10টা, ফারদিনকে দেখতে মিনিস্টার আসছে, সাথে আরো অনেক মানুষ। নীল বসে আছে ফারদিনের পাশে। মিনিস্টার বলে, ভাই এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল, সে
আমার ভাইকে গুলি করেছে, তার মৃত্যু আমি খুব ভয়াবহভাবে দিব। ভাই আপনি চিন্তা করবেন না, তার খোঁজ লাগাচ্ছি আমি। দরকার নেই, আমি খুঁজে নিব তাকে। আমার শিকারকে আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। ভাই আপনি শান্ত হন, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কি করবে? শান্ত হব বল। আমার ভাইকে মারার চেষ্টা করে, এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানের ভাইকে মারার চেষ্টা করে। একটা কে ও বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাতে মিনিস্টার চলে যায় নীলের বাসা থেকে। ফারদিন আলম ঘুমিয়ে পড়ে। নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীলের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নাম্বার থেকে। মেসেজটা ছিল, তুই বুঝেছিস আপন কাউকে কেউ মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে? তার থেকেও বেশি কষ্ট লেগেছে আমার, যখন আমার সব চাইতে আপন মানুষটাকে তুই মেরে ফেলেছিস। আস্তে আস্তে তোর কাছ থেকে আমি সব কেড়ে নেব, পরে তোকে একেবারে নিঃস্ব করে দেব। নীল মেসেজটা পড়ে একটা চিন্তাই করে, এই মেয়ের আপন মানুষকে আমি মেরেছি। কি বলে মেয়েটা? কিছু বুঝতে পারছি না। তার মানে কি তার আপন মানুষকে মেরেছি, তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চাই? কে মেয়েটা? খুঁজে বের করতেই হবে। কেটে যায় 15 দিন। এর মাঝে ফারদিন সুস্থ হয়ে যায়। নীলের দিন কাটে চিন্তা করতে করতে। একটাই চিন্তা, সেই অচেনা মানুষটাকে। বাবা, তুমি বললে তুফানকে এই দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দেয়। আরে এত তারা কিসের? নিজে এসে আমার খাঁচায় ধরা দিবি। বাবা কি বললা? কিছুই বুঝলাম না। সব বুঝতে পারবি আস্তে আস্তে। ভাইয়া আশরাফুলের খোঁজ পেয়েছি। সে তার বাবার সাথেই নিউ ইয়র্কে থাকে। ফারদিনকে যেদিন গুলি করে সেদিনই চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকেল 5টায় বাংলাদেশে ফিরবে। আমি একটু বাইরে গেলাম। ভাইয়া তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করবা। তোদের ভাই কি সেটা তোরা জানিস? আমার নাম শুনলে সবাই সাবধান হয়ে, সেই জায়গায় তোরা আমাকে বলেছিস সাবধান হতে। ভাইয়া এত কথা বলো কেন তুমি? এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একটাবার ভেবেছো? নীল দৌড়ে গিয়ে ফারদিন আলমকে জড়িয়ে ধরে। আমার কিছু হবে না, তোরা অযথাই টেনশন করিস। আর তোরা থাকতে আমার কিছুই হবে নাকি? নীল বের হয় তার বাসা থেকে। হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নিচে চেয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল উপরে তাকিয়ে দেখার আগেই মেয়েটা বলে, সরি ভাইয়া, দেখতে পাইনি, প্লিজ সরি। ওকে ঠিক আছে। আর আমার ধাক্কা লাগছে, আপনি সরি বলছেন কেন? আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবার হাঁটা ধরে রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10:56। রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে। চারপাশটা খুব আলোকিত। হালকা বাতাস, রাতের পোকাটা কানে ভেসে আসছে। গলির দেয়ালে নিচে ছোট ছোট ঘাস, সেই ঘাসের উপরে নিচে জোনাকি পোকা আলো করে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর মাঝে সিগারেটের ধোঁয়াটাও এতটা মিশিয়ে যায় না, এক জায়গায় জমে থাকে। শীতের রাত, কুয়াশার মাঝেও সিগারেটের ধোঁয়াটা জমে থাকে। নীল ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটে, মুখে সিগারেট টেনেই যাচ্ছে। চোখ দিয়ে চারপাশটা দেখে, মনে হচ্ছে চারপাশটা আরো বেশি আলোকিত হয়েছে। হঠাৎ গাড়ির হর্ন বাজে। নীল ভালো করে তাকিয়ে দেখে সামনে 3 থেকে 4টা গাড়ি। সেই গাড়ির লাইটের আলোতেই চারপাশটা আরো আলোকিত করেছে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। সে ড্রাঙ্ক অবস্থায়ও বুঝে তার সাথে কিছু হতে চলেছে, তাও নীলের কোনো মাথা ব্যথা নেই। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর কার মৃত্যু কিভাবে হয় সেটাও ওই উপরওয়ালা জানে। ওয়েলকাম তুফান। আশরাফুল, তুই? কিরে অবাক হইলে মনে হচ্ছে? অবাক? আবার আমি? তুই তো নিউ ইয়র্কে চলে গেলি, আসার কথা 6 তারিখ। 2 দিন আগেই চলে আসলি, আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখিস। এটা গেম বুঝলি? খবরটা আমরা দিয়েছি যে 6 তারিখ বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে আসছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, বাপের উপরেও বাপ থাকে। নীল মুস্কি হাসে। এই হাসিটা খুব ভয়ানক একটা হাসি। আশরাফুল নীল এর হাসি দেখে বুঝে সে কিছু একটা করেছে। গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই কি তোর মতো 100 জন আসলেও এই তোফারের কিছুই করতে পারবে না। দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো, তাকে বুঝিয়ে দে এই আশরাফুল কি জিনিস।
দুজন ছেলে নীলের দিকে এগিয়ে যায়। নীল তখনও মুচকি হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতেই নীল তার বাম হাতটা উপরে তোলে, সাথে সাথে দুটা গুলি এসে ছেলে দুটার কান বরাবর লাগে। দুইটা লাশ মাটিতে লুটিয়ে পড়ে। নীল জোরে হেসে ওঠে। আশরাফুল চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে পায় না। কে গুলি করেছে সে বুঝে উঠতে পারে না। কি রে, কি বুঝলি? গেম লিডারের সাথে গেম খেলতে আসছিস? আশরাফুলের সাথে থাকা ছেলেগুলো পিস্তল বের করে নীলকে গুলি করার জন্য, কিন্তু তার হলো না। পিছন দিক থেকে গুলির ঝড় বয়ে যায়। সবগুলো মাটিতে পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে ডেভিডের ছেলে আশরাফুল। কি রে, গেম খেলবি না? আই খেলি একটু গেম। আশরাফুল কিছু বলে না, তাকিয়ে আছে নীলের দিকে। নীল মুস্কি হাসে। আশরাফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এসেছে নীলকে মারতে, এখন সে নিজের মৃত্যুমুখী হয়ে দাঁড়িয়ে আছে। এই তুফানের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু ঘটিয়ে দিবা। অনেক বেড়ে গেছিস তুই। তুই বেশি দিন বেঁচে থাকবি না, তোর মৃত্যু সামনে অপেক্ষা করছে। নীল এই কথা শুনে হাতটা হালকা তালি দেয়। সাথে সাথে 10 থেকে 12 জন নীলের পিছনে এসে দাঁড়ায়। নীলের দুপাশে ফারদিন আলম, তাদের পিছনে নীলের গ্যাং এর লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারদিন? হ্যাঁ ভাইয়া। সে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে এমন অবস্থা করে দেয়। এই কথা শুনে ফারদিন ঠাস ঠাস দুইটা গুলি করে আশরাফুলের ডান পায়ে। আশরাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেই দিনই মারবো যেদিন তোর বাপকে মারবো। আশরাফুল কিছুই বলতে পারে না। কথা বলবে নাকি পা বাঁচাবে। নীল চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানেই বসে থাকে। ভাইয়া তোমাকে বলছি খুব সাবধানে চলতে, তুমি কথাই শোনো না। যদি টেক না করতাম তোমার ফোন, তাহলে কিভাবে কি করতাম একবার ভেবেছো? এই জন্যই তোদেরকে আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই, আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি। আর তুই তুফানকে মারার মানুষ এই দুনিয়ার পয়দা হয় নাই, তোরা হয়তো জানিস। এখন কথা না বলে বাসায় চলো। নীল ফারদিন আলম চলে যায় বাসায়। ঘড়িতে রাত 1টা ছুঁই ছুঁই। নীল ঘুমিয়ে আছে। হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে। ফারদিন আলমও ঘুম থেকে উঠে নীলের রুমে টোকা দেয়। ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া দরজা খুলো। নীল এসে দরজা খুলে দেয়। ফারদিন আলম ভিতরে ঢুকে। নীল বলে, বাইরে যাবি না কেউ? কিন্তু ভাইয়া কে গুলি করেছে? আশরাফুলের লোক হবে। দাঁড়া আমি দেখি কে। ভাইয়া সাবধান। নীল বারান্দায় যেতেই শুনতে পায়, এই কুত্তার বাচ্চা তুফান, কই তুই? বের হ। আমার ছেলেকে গুলি করেছিস, তোর কত বড় সাহস? নীল বাইরে উকি মেরে দেখে ডেভিড দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে পেলে। নীল মুস্কি হেসে ডেভিডকে বলে, কিরে বাসায় চলে আসছিস? দেখি তোর তো খুব সাহস রে। একবারের পলা হলে সামনে এসে কথা বল। নীল বারান্দা থেকে রুমে এসে ফারদিন আলমকে বলে, আমি নিচে যাই, তোরা ছাদে চলে যা। সাথে কি 19 সাপ্লাইপার নিয়ে যাবি। ডেভিড কিছু করার সাথে সাথে তার সাথে থাকা ছেলেগুলোকে শুট করে দিবি। ওকে ভাইয়া। ফারদিন আলম ছাদে চলে যায়। নীল কোমরে দুই পাশে দুইটা 9mm ক্যালিবারের পিস্তল গুজে বাহিরে বের হয়। ডিরেক্ট ডেভিডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলি নাই। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলি নাই। কিন্তু আমার ছেলেকে ডান পায়ে গুলি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনে পুঁতে ফেলবো। নীল জোরে হেসে ওঠে। হাসিটা খুব বিদঘুটে ভয়ানক। আমাকে মারবি তোরা? এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারবি? তোরা হাসি পাইল রে, অনেক হাসি পাইল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে পুঁতে ফেল জায়গায়। ছেলেগুলো এগিয়ে যায় নীলের দিকে। নীল ঠাই দাঁড়িয়ে আছে। নীলের কোনো মাথা ব্যথা নাই। ছেলেগুলো কাছে এসে পিছন থেকে পিস্তল বের করতে যাবে, সেই মুহূর্তে স্নাইপারের বুলেট এসে সবগুলোর মাথা থেতলিয়ে যায়। নীল জোরে হেসে দেয়। ডেভিড দাঁড়িয়ে আছে। কিরে আমাকে মারবি না? আয় আয় বেটা দিব্যা বাচ্চা। হঠাৎ ডেভিডের ফোন বেজে ওঠে। ডেভিড মোবাইল কানে ধরতেই বলে, সে আমার শিকার, তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়াতে আলো দেখতে পারবি না। এইটুকু বলেই ওপাশ থেকে কলটা কেটে দেয়। ডেভিড চলে যায়। নীল দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে, যার কারণে ডেভিড কিছু না বলে চলে যাচ্ছে। নীল এটা মাথায় নেয় না। জোরে হেসে চলে আসে বাড়ির ভিতরে। হ্যাঁ, ডেভিড কার সাথে কথা বলে চলে গেল জানি না, এইসব বাদে ঘুমিয়ে পড় গিয়ে। ফারদিন
আলম চলে যায় রুমের থেকে। নীল আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। নীল বসে আছে হেলান চেয়ারে, সামনে নীলাদ্রি বসে আছে। কারো মুখে কোনো কথা নাই, নীলাদ্রিও কিছু বলে না। নীল বলে, কেন রেখছো? কেন ডাকতে পারি না? তা তো বলি নাই। ওই দিনের পর থেকে তোর যোগাযোগ করো নাই, একটাবার ফোনও করো নাই। আমি ফোন দিলে কেটে দিয়েছ। প্রয়োজন মনে করি নাই, প্রয়োজন হলে আমি নিজেই ফোন দিতাম। নীলাদ্রি চুপ হয়ে যায়। নীল চেয়ে দেখে নীলাদ্রির মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। নীল বলে, কিছু খাবে? না। আমাকে একটা কথা বলতে পারবা? কি বলো? আমাকে ভালোবাসতে তোমার কি প্রবলেম? আমার কোনো দিক দিয়ে খারাপ? আমি কি দেখতে খারাপ? আমার কি নাই বলো? তোমার সব আছে। তুমি অনেক সুন্দর, যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমার জন্য পাগল। প্লিজ নীল। দেখো, আমি আবার বলি, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার জীবনের সাথে তোমার জীবন যায় না। আমি অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগৎ মানে? নীল চুপ হয়ে যায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। ভালোবাসা তো বিশ্বাসে হয়, ভালোবাসা তো পবিত্রতা হয়। অন্ধকার জগতের মানুষের সাথে সাধারণ মানুষের ভালোবাসা হয় না। কি হলো, চুপ করে আছো কেন? আমি চাই না তুমি আমার জীবনে আসো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু কারণে সব শেষ হয়ে যায়, আবার কিছু কিছু কারণে সব ঠিকও হয়ে যায়। তাহলে আমাকে মেনে নিচ্ছ না কেন? কারণ আমি সাধারণ মানুষ না, আমি অন্ধকার জগতের গ্রাস। আমি পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। আমার সাথে তোমার চাই না। আমি কখন মরে যাই টেরও পাও না। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করো না আমার জীবনে এসে। নীলাদ্রি তুফান নাম শুনে কিছুই বলতে পারে না। কি বলবে? সে তো জানে নীল সোজা মানুষ। নীল যে তুফান সে জানে না, তবুও নীলাদ্রি তুফানকে ভয় পায় না। নীলাদ্রি বলে, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি হয়েছে তোমার জীবনে? কেন তুমি এই অন্ধকার জগতে পা রেখেছ? বলনি, চুপ করে থেকো না। আমি বুঝলাম না তার সাথে তোমার কিসের শত্রুতা? তুফানকে মারতে চাও কেন? তুফান আমার বাবাকে মেরেছে। আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি তুফানের জীবনটা কেড়ে নিব। ডেভিড, তুই এর পিছনে লেগে থাক। আমি ওর সামনাসামনি হতে চাই। গেম খেলবো আমি তুফানের সাথে, অনেক বড় গেম খেলবো। ঠিক আছে, তুমি যা বলো। কিন্তু বাবা, তুফান তো খুব বড় খাতারনাক একটা মানুষ। তাকে কি করে মারবো? সব দিক দিয়ে হাটকা পড়ে যাচ্ছে আমরা। সেটা তোদের বাপ ছেলেকে ভাবতে হবে না, যা করার আমি করব। তোরা দেখতে চেয়েছে আমি কি করি। নীল কি বলবে নীলাদ্রিকে? তোমাকে আমি কি বলবো নীলাদ্রি? এখন হয়তো আমাকে কিছু বলবে না। যখন আমার অতীত জানবে তখন আমাকে ঘৃণা করবে। তুমি আমাকে সাহায্য করবে না, আমার ঠিক তার কোনো দামই দিবে না তুমি। নীল এসব ভাবে হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে সেই অচেনা মেয়েটা ফোন দিয়েছে। নীল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কি রে, আজকাল দেখি প্রেমিকা নিয়েও ঘুরছিস? খুব সুখে আছিস মনে হচ্ছে। নীল চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে, কিন্তু আশেপাশে কেউ নাই। তাহলে কি সেই অচেনা মেয়েটা দেখেছে আমাদেরকে? কিন্তু আমরা এখানে আছি, সে জানবে কিভাবে? কি রে, কিছু বলছিস না কেন? কেন ফোন করেছিস সেটা বলে ফোনটা কেটে দে। আপন হারানোর কষ্টটা আজকে বুঝবি তুই। রেডি থাকিস, দেখা হচ্ছে তোর সাথে। নীল মুস্কি হাসে। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে আছে। নীল মুস্কি হেসে বলে, ওকে। ওপাশ থেকে ফোন কেটে দেয়। নীলাদ্রি বলে, কি হয়েছে? কে ফোন করতেছে? সেটা পরে জানতে পারবে। আমি তোমাকে যা যা বলবো তাই তাই করবা আজকে। কি হয়েছে বলো? যা বলেছি তাই করবা। আমি যেভাবে বলবো সেভাবে সব করবা। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলো? পরে জানতে পারবা সব। রাত 11টা। নীলাদ্রি বসার রুমে বসে আছে। একটু পর পর বসা থেকে উঠে পায়চারি করে, আবার বসে পড়ে। নীলাদ্রি ভাবতে পারছে না তার সাথে কি হচ্ছে। নীল কেন এমনটা করবে? কি রহস্য আছে?
নীলাদ্রি এসব ভাবে। হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায় নীলাদ্রি। জানালা দিয়ে তাকিয়ে দেখে 3 থেকে 4টা গাড়ি তাদের বাসার নিচে দাঁড় করিয়েছে। নীলাদ্রি হালকা ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা। নীলাদ্রি আরো দেখে গাড়ি থেকে অনেকগুলো লোক নেমেছে। নেমেই নীলাদ্রিদের বাসার ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না। সাথে সাথে সিকিউরিটির কপার বরাবর গুলি চালিয়ে দেয়। নীলাদ্রি এবার অনেক ভয় পায়। কি করবে কিছুই বুঝতে পারে না। বারবার নীলের নাম্বারে কল দিয়েই যাচ্ছে, কিন্তু নীল রিসিভ করে না। হুট করে নীলাদ্রির রুমের দরজায় টোকা দেয়। নীলাদ্রি আস্তে আস্তে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলে দেয়। খুলতেই নীলাদ্রির গলা চেপে ধরে। খুব প্রেম ভালোবাসা তোদের মনে, তাই না? ফোন দে তোর প্রাণপ্রিয় নীলকে। আজকে দুজনকে একসাথে মেরে মাটিতে পুঁতে দেব। কে তোমরা? আমার কাছে কি চাও? আর নীলকে বা কেন খুঁজতেছো? উপরে পাঠাবো তোর নীলকে, সাথে তোকেও পাঠাবো। ফোন কর তোর নীলকে। নীলাদ্রি নীলকে কল দেয়। এবার নীলের ফোনটাই বন্ধ। নীলাদ্রি কি বলবে, জবান বন্ধ হয়ে গেছে তার। হঠাৎ নীল হাতে তালি বাজিয়ে পেছন থেকে বলে, বাহ ডেভিড, বাহ, এত শখ আমাকে মারার? তুই তো দেখি খুব বড় মাপের গাধারে। এই তুফানকে মারবি আর এই বুদ্ধি দিয়ে? আরে বেটা, আমার জন্ম নিতে হবে তোকে আমাকে মারতে হলে। নীলকে দেখে নীলাদ্রির মুখে হাসি ফুটে ওঠে। আজকে তোদের দুজনকে এখানে মেরে ফেলবো, দেখি কে আটকায়। ওকে তাহলে মার। তার আগে বল তোর সেই গেমার কই রে? সে তো বললো আজকে নাকি খেলা হবে। কই দেখি তার মুখখানি। তার কোনো দরকার নেই, আমি একাই তোর জন্য যথেষ্ট। হাসি পাইল। ডেভিডের সাথে থাকা ছেলেগুলো নীলকে মারতে আসে। নীল তার পেছন থেকে তলোয়ার বের করে সব কয়টাকে কুপিয়ে মেরে ফেলে। দাঁড়িয়ে আছে শুধু ডেভিড আর নীলাদ্রি। নীলাদ্রি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি রে, আই মারবি না আমাকে? তুই বারবার ভুলে যাস এই তুফান কি জিনিস। তোকেও আর বাঁচিয়ে রাখবো না। উপরে ভালো থাকিস। নীল এই কথা বলে কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের মুখে শুট করে দেয়। ডেভিড মাটিতে পড়ে যায়। নীলাদ্রি চিৎকার করে ওঠে পিস্তলের শব্দ পেয়ে। নীলাদ্রি চোখ খুলে তাকিয়ে দেখে ফ্লোরের বরাবর লাশের রক্তে ভেসে যাচ্ছে। এসব দেখে নীলকে জড়িয়ে ধরে নীলাদ্রি। ভয় পাইছ? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। তোমাকে আর থাকতে হবে না, আমার রাজপ্রাসাদে থাকবা। এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে। সত্যি বলছো? তোমার সাথে নিয়ে যাবে? সত্য। নীলাদ্রির চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে এখনই সেই চোখের পানি গাল বেয়ে পড়বে। এই কি হয়েছে? কান্না করছো কেন? কিছু না। হয়েছে, এখন চলো। সেদিন রাতে নীল নীলাদ্রিকে তার বাসায় নিয়ে যায়। নীলাদ্রি নীলের বাড়ি দেখে হা হয়ে আছে। এত বড় বাড়ি কখনো দেখে নাই নীলাদ্রি। নীল বলে, কি হয়েছে? কি দেখো? এত বড় বাড়ি তোমার? কেন পছন্দ হয় নাই তোমার? হয়েছে। আমার রুম এটা, আর তুমি আমার ডান পাশের রুমে ঘুমাও, আর বাম পাশের রুমে আমার ভাইয়ারা ঘুমায়। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। নীলাদ্রি চলে যায় রুমে। সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করে। কাজের মানুষ সবাই অবাক, কারণ নীলাদ্রি কাউকে কাজ করতে দিচ্ছে না। সে নিজেই সব কাজ করে নিচ্ছে। ফারদিন আর আলম ঘুম থেকে উঠে নিচে এসে দেখে নীলাদ্রি খাবার দিয়ে টেবিল সাজাচ্ছে। ফারদিন আলম অবাক, এত কিছু রান্না করেছে, আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এইখানে কি করে আর কখন এসেছো? তোমার ভাইকে জিজ্ঞাসা করো। ফারদিন আলম আবুল হয়ে যায় নীলাদ্রির কথা শুনে। আলম বলে, আপু, আমরা তোমাকে জিজ্ঞেস করছি ভাইয়াকে কেন বলবো? কারণ আমি তোমার ভাইয়ের বউ। ফারদিন আলমের দিকে তাকায়। অবাকের উপর অবাক হচ্ছে তারা দুজনেই। অবাক হওয়ারই কথা, এক রাতের মাঝে বউ নিয়ে বাসায় আসবে তাদের ভাই। এটা তারা ভাবতেও পারেনি। তাহলে তো ভালোই হলো, একটা সুন্দরী ভাবি পেলাম। কি বলিস ফারদিন? কিন্তু ভাই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, এটার একটা বিহিত করতে হবে। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরা খাবারের টেবিল খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফারদিন আর আলম। নীলাদ্রি রান্না করে। কি রে, এত খাবার কেন? আজকে আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফারদিন আর আলম কথা বলে না। নীল আবারও বলে, কি রে, কথা বলছিস না কেন? হুট করে নীলাদ্রি এসে বলে, সবাই খেতে বসো।
হ্যাঁ ভাবি দাও। ভাবি শুনে নীলের চোখে বড় বড় হয়ে যায়। ভ্রুকুচকে তাকায় নীলাদ্রির দিকে। কি রে, কে ভাবি? কাকে ভাবি ডাকিস তোরা? কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে? আমি তো তোমাকে বিয়েই করিনি। ভাই এসব বলে লাভ নাই। আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো, আর আমাদেরকে জানাবে কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না। আমার সব তোরা, আমি যাই করি না কেন তোদেরকে আগে জানাই, আর নীলাদ্রিকে আমি বিয়ে করি নাই। তাহলে ভাবি যে বললো তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়ে এসেছো? সে মিথ্যা বলেছে। কি নীলাদ্রি বলো? না, আমি মিথ্যা বলি নাই, আমি তোমার বউ। নীল নীলাদ্রির দিকে রাগী লুকে তাকায়। ফারদিন আলম হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। নীল নীলাদ্রির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। নীলাদ্রি, কি হয়েছে এসব? কেন, কিছুই তো হয় নাই। আর তুমি চাইলে হতেও পারে। ফালতু কথা বলবে না, বলে দিলাম। কেন নীল, আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আমার তো এই দুনিয়ায় কেউ নাই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। আমি তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ, আমার সাথে তোমার এইসব হবে না। এতে তোমার ক্ষতি হতে পারে। আমার কত শত্রু, আর আমি কখন মরে যাই তারা কোনো গ্যারান্টি নাই। আমি তোমার সাথে থাকতে চাই। চলো না, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আমার পবিত্র ভালোবাসা। নীল রুম থেকে বের হয়ে যায়। বের হবার সময় দরজার পিছনে ফারদিন আলমকে দেখে। তারাও এই কথাগুলো শুনে ফেলে। চুপ করে নিচে যেয়ে চলে যায় ফারদিন আলম। নীল বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না। আমার জীবনের সাথে আমার জীবনটা জড়াতে চাই না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়। কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম কলি এসে লেগে মরে পড়ে থাকি তার কোনো গ্যারান্টি নাই। এই পথে যে একবার আসে সে সহজে এই পথ থেকে সরে যেতে পারে না। নীল এসব ভাবতে ভাবতে চলে আসে ক্লাবে। মন খারাপ হলেই ক্লাব তার সব। মদ হাতে কষ্ট দূরে, মদ হাতে নাই সব কষ্ট সাথে। রাত 11টা বেজে 13 মিনিট। ফাঁকা রাস্তায় ল্যাম্পপোস্টের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, হাতে মদের বোতল, শার্টের বুকের এক বোতাম খোলা, ঠোঁট বেয়ে মদের কেমিক্যাল লেপটে পড়েছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে ব্যস্ত নীল। চারদিকটা এতটাই নীরবতা যে রাস্তার কুকুরটাও আজকে নাই, নাই কোনো কুকুরের ডাক। হুট করেই সামনে হুইল চেয়ারে আশরাফুল এসে বলে, তোর বাচ্চা, তোকে আজকে একেবারে শেষ করে দেবো। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবার নামক জিনিসটা কেড়ে নিয়েছিস। আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে থেকে জীবন শেষ তোর, আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথে নীলের পেছন থেকে মাথায় রড দিয়ে বাড়ি দেয়। নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। গড়গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে নীলের। নীল ঝাপসা চোখে পেছনে তাকিয়ে দেখেই অবাক। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে আসছে। কাছের মানুষ এতটা বেইমানি করবে ভাবতেও পারে নাই নীল। বিপদে আপদে পাশে থেকেছে যারা, আজ সেই কিনা বেইমানি করলো। বেশিরভাগ আপন মানুষরাই বেইমানি করে, যাকে জীবনের থেকেও বেশি বিশ্বাস করি আমরা। দিন শেষে সেই বিশ্বাসঘাতকতা করে। পর মানুষ বেইমানি করে না, বেইমানি করলে আপন মানুষই করে। দেশটা এমন হয়েছে যে নিজের ভাইকেও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায়, টাকার কাছে সব নিচু। টাকা তাই দুনিয়ার সব। টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। রাস্তার পথশিশুরা খাবার নিয়ে ঝগড়া করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে। সেখানে তারা প্রতি রাতে ঘুমিয়ে থাকে। পথশিশুদের রাতের জায়গা আর দিনের জায়গা এক। এই সুমন, সামনে কি রে? দেখ না, ওটা কি? মানুষের মতো লাগতেছে। তুই যা, আমার ভয় করে, জিন ভূত হবে মনে হয়। তুই খাবার নিয়ে তো ঠিকই কাইজা লাগতে পারছো। আরে চল তো আগে দেখি কি এটা। পথশিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই সেলিম, দেখ না, এটা তো ওই দিনের সেই ভাইয়াটা আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, এবার আবার একদিন খাইয়েছে।
কি বলতেছ তুই? আরে হ্যাঁ বেটা। তারা তিনজনে তুফানকে দেখে অবাক হয়ে যায়। তারা ভয় পায়, কারণ রক্তের জায়গা লাল হয়ে গেছে। রক্ত দেখলে যে কেউই ভয় পাবে। ভাই তোরা তাড়াতাড়ি ধর, ভাইয়াকে নিয়ে যেতে হবে হাসপাতালে। হ্যাঁ ধর, এই সুমাইয়া ধর বেটা। তারা তিনজন তুফানকে নিয়ে যায় হাসপাতালে। এত রাতে হাসপাতাল খোলা থাকবে কিনা সন্দেহ। বেশি দূরে যেতে হয় নাই, একটু দূরেই একটা বড় হাসপাতাল আছে, সেখানেই নিয়ে যায় তারা। স্যার এই ভাইয়াকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখব? হাসপাতালে কাজ শেষ তো। স্যার আপনার পায়ে ধরি, ভাইয়াকে দেখেন। আমরা রাস্তায় থাকি, কিন্তু এই ভাইয়া আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে খাওয়ায়। আপনার পায়ে ধরি, দেখেন। কিন্তু কিভাবে এমন হলো? আমরা জানি না, আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরে এই ভাইয়া রক্তমাখা শরীরে পড়ে আছে। পরে আমরা নিয়ে আসছি। ওকে, তোমরা এখানে দাঁড়াও। এইদিকে আসো তো, এই পিছনটাকে ভেতর নিয়ে যাও। জি। পথশিশুরা বাইরে বসে আছে। প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডাক্তার বের হয় ভেতর থেকে। ডাক্তার বের হয়ে দেখে তারা তিনজন জেগে বসে আছে। ডাক্তার অভাবে একটা মানুষের জন্য এতটা মায়া থাকতে পারে? তাদেরকে না দেখলে বুঝতাম না। স্যার ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে। তোমরা গিয়ে ওই পাশে কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে। ডাক্তার তুফানের পকেট থেকে ফোন বের করে প্রথম নাম্বারে কল দেয়। নীল, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয় নাই তো তোমার? কথা বলো প্লিজ নীল। আপনি কি হন নীলার? জি, আমি তো স্ত্রী। আপনি কে বলতেছেন? আমার নীল কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথায় অপারেশন হয়েছে, এখন বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হাসপাতাল বলেন আমাকে? প্লিজ বলেন তাড়াতাড়ি। চলে আসেন। আপু কি হয়েছে ভাইয়া? তোমার কেমন লাগছে কেন বলো? নীল হাসপাতালে আছে। এইটুকুই বলে নীলাদ্রি। তারপর বের হয় বাসা থেকে। নীলাদ্রির পেছনে ফারদিন আলম। হাসপাতালে যেতে যেতে ফজরের আজান হয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে একটা কেবিনের লাইট জ্বালানো। নীলাদ্রি, ফারদিন আলম দৌড়ে যায়। ডক্টর, আমার নীল কোথায়? তাই কি হয়েছে বলেন? সে হাসপাতালে কেন? কোথায় আমার নীল? প্লিজ আপনি শান্ত হন। উনি এখন বিপদমুক্ত আছে, সকালে জ্ঞান আসবে। এখন ইনজেকশন দেওয়া হয়েছে। না, আমি আমার নীলের কাছে যেতে চাই। আমি নীলকে দেখব। আপু তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সকাল 10টায় নীলের জ্ঞান আসে। নীলাদ্রি নীলের পাশে বসে আছে, সাথে ফারদিন আলম। দরজার বাহিরে সেই পথশিশু 3 জন বসে আছে। নীলের জ্ঞান ফিরলে সে দেখে সাদা রঙের 4 দেয়ালে একটা রুমে বেডে শুয়ে আছে। নীল, তোমার জ্ঞান ফিরেছে? ফারদিন, ডাক্তারকে ডেকে নিয়ে এসো। আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। ডক্টর কেবিনে ঢুকে বলে, কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে। আপনি কি রাস্তায় পড়েছিলেন? তারপর 3 জন পথশিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সে 3 জন কোথায়? আমি তাদেরকে দেখতে চাই। ওরা বাইরে বসে আছে, জানে না সারা জেগেছিল। ডক্টর সেই 3 জনকে কেবিনে ডেকে দেয়। নীল তাদেরকে দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ারই কথা। ভাইয়া তুমি কেমন আছো এখন? ভালো। আয় আমার পাশে আয়। না ভাইয়া, আমাদের শরীরে অনেক ময়লা। আরে আয় তোরা তো, আমার আপন মানুষ, ময়লা কিছু হবে না। 3 জন নীলের পাশে গিয়ে বসে। নীল উঠতে চেষ্টা করে, কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। এই কি করো তুমি? এখন উঠতে হবে না। ফারদিন। হ্যাঁ ভাইয়া বলো। তাদেরকে আমার এতিমখানায় ভর্তি করিয়ে দিবি। সব সময় তাদের 3 জনকে খেয়াল রাখবি। ওকে ভাইয়া। ফারদিন তাদেরকে নিয়ে চলে যায় এতিমখানায়, ভর্তি করিয়ে দিয়ে আবার চলে আসে হাসপাতালে। বিকেল 5টা। নীলাদ্রি বসে আছে নীলের পাশে। ফারদিন আলম বসে আছে চেয়ারে। আলম বলে, ভাইয়া কি হয়েছিল? কে এমনটা করেছে? সুস্থ হয়ে তারপর বলবো। কার এত বড় সাহস? ভাইয়া তোমাকে বলতেই হবে কি হয়েছিল। তোরা এত পাগলামো করিস না, যা করার ভালো হয়ে করব। একটা কেউ ছাড়বো না। সব কয়টাকে কুপিয়ে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো। চারদিকে নাচ গান, মদের আড্ডা, লাল লাইটের ছড়াছড়ি চারপাশ।
সাউন্ড বক্সের শব্দে কান ফেটে যাচ্ছে। গ্লাসে মদ, হাতে সিগারেট, বসে আছে সামনে হুইল চেয়ারে আশরাফুল, সাথে আরো কয়েকজন। মিনিস্টার, ধন্যবাদ আপনাকে। কি চাই বলেন? না মানে একটু যদি শরীরটা গরম হতো। ওকে, বুঝেছি। রোমান। জি ভাই। কাঁচা জ্যান্ত মাংস দিয়ে দে। ওকে ভাই। আমার শিকারকে অন্য কেউ শিকার করবে তা কিভাবে হয়? আর তুফানে তো কই মাছের চান বেঁচে গেল। আমার হাতে মরলে হয়তো বেঁচে থাকতো না। এবার একটু অন্যভাবে খেলা যাবে। রাত 11টা বেজে 19 মিনিট। নীল শুয়ে আছে বেডে, সাথে নীলাদ্রি। প্রিয় মানুষের এই অবস্থা থাকলে যে কেউ পাগলের মতো হয়ে যায়। কি করবে ভেবে পায় না। সেদিন বাসা থেকে না গেলে আজ এমনটা হতো না। কিসের এত রাগ তোমার? হ্যাঁ, মন চাচ্ছে কোয়ালিটিতে মেরে ফেলি। মারতে পারবে আমাকে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। তাহলে বসে আছো কেন? মেরে ফেলো। দেখো বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। আসো খাবে। আস্তে করে উঠো। উঠতে পারবো না, মাথায় ব্যথা পাই। চেষ্টা করো ওঠার। নীল শোয়া থেকে উঠে বসে। নীলাদ্রি নীলকে খাইয়ে দেয়। খাবার পরে ওষুধ খাইয়ে আবার শুইয়ে দেয়। এভাবেই নীলাদ্রি নীলের কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিনে নীল সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় নীল। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়া, পুরো ক্লাব কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার, তার সামনে বসে আছে আশরাফুল। ভাই তো উঠি, এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন, সাথে আমাকেও একটু দেখিয়েন। কথা খারাপ বলে নাই। আপনি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন, আমি আপনাকে সাহায্য করব না তা কি হয় নাকি মিনিস্টার সাহেব? তো আজকে উঠি, কালকে দেখা হবে সন্ধ্যায়। ওকে। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায় ক্লাবের বাহিরে। বাহিরে বের হতেই গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটের রাস্তাটা হালকা আলো হয়েছে। একটু সামনে গিয়ে ড্রাইভার গাড়ি কষে ব্রেক করে। এই কি হয়েছে, গাড়ির ব্রেক করলি কেন? স্যার, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ির গ্লাস নামিয়ে বাহিরে উকি মেরে দেখে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাত, হালকা দেখা যায়। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়, যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখের ভ্রুতে রিং, চোখগুলা লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কাভার। মিনিস্টারের কথা শুনে হেসে ওঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা। মুখ থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই, তুফান ভাই আপনি? কিরে, অবাক হলি মনে হচ্ছে? আপনি বেঁচে আছেন, কিন্তু কি করে? সেদিন তো। চুপ কর, আর শুনতে চাই না। তোকে নিজের আপন মানুষ ভেবেছিলাম। আমি তোর সব কাজে সাহায্য করেছিলাম। আমি তোকে মিনিস্টার বানিয়েছি। আমি তোকে টাকার মালিক বানিয়েছি। আমি আর তুই কিনা আমার সাথে বেইমানি করলে। তুই চাইলে কোটি টাকা তোকে দিয়ে দিতাম। তুই বলেছিলি তোর টেন্ডারে ওটা কেউ হাত দিতে চেয়েছে, কিন্তু আমি তাতে দিইনি। আর তুই সামান্য কিছু টাকার জন্য আমাকে মারার জন্য বিক্রি হয়ে গেলি আমার শত্রুর কাছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমাকে এবার মতো মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ভাই মাফ করে দিন। পাছাড় বলছি। তুই জানিস আমার সাথে যে গলা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? ভাই প্লিজ মাফ করে দিন। আশরাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যা বললি? মৃত্যুর মুখে থেকেও মিথ্যা। আশরাফুল কোথায় সেটা বলতে বলেছি। ভাই জানি না। উপরে ভালো থাকিস, গুড বাই। এই কথা বলেই তুফান মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বসার মাঝেই মাটিতে পড়ে যায়। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলেই দৌড়ে পালায়। তুফান হেসে দেয়। সকালবেলা আশরাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকার মানুষের ঘুম খুব ভালো হয়। আর সেই চিন্তাহীন ঘুমে যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে, তাহলে ঘুমটা ভয়ে পরিণত হয়। আশরাফুল ঘুমিয়ে আছে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, তুফানকে মারতে পারলি না, এবার নিজে মরার জন্য রেডি থাকিস।
এই কথা শুনে আশরাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে, ভালো করে এক হাতে চোখ কসলিয়ে বলে, তুফান বেঁচে আছে মানে কি? তাকে তো শেষ করে দিছি, আর তুফান বেঁচে আছে আপনি জানেন কি করে? সে আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিনিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে তুফান, এখন তোর পালা। কি? মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার, আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টির হাউসে দেখা হবে। ঠিক আছে। আশরাফুল কল কেটে দেয়, বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসে, গ্লাসে থাকা পানি পুরোটুকু শেষ করে। তাকে তো মেরে ফেললাম, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে মারলো কখন? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাই একটা কথা বলি। বল, অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া নীলাদ্রি আবুকে বিয়ে করে ফেলো তুমি। এই কথা বলতে নীল আলমের দিকে রাগী লোক নিয়ে তাকায়। ফারদিন বলে, ভাইয়া আলম ঠিকই বলেছে, নীলাদ্রি আবুকে বিয়ে করো। দেখ, এইসব কথা বলিস না। তোরা সব জেনেও কেন এসব কথা বলিস? ভাইয়া নীলাদ্রি আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতালে ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছি। এইসব নিয়ে পরে ভাবা যাবে, আমি একটু বাইরে গেলাম। নীলাদ্রির দরজার আড়াল থেকে সব শুনে ফেলে, মুস্কি হেসে বিছানায় পড়ে কোলবালিশে মুখ গুজে দেয়। নীল বাইরে গিয়ে টং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়, সিগারেট টেনেই যাচ্ছে। দোকান থেকে চলে যায় কলেজের পাশে, পুকুর পাড়ের পাশে রাখা ছোট্ট বেঞ্চে। সেই বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়ে যায়, সিগারেট ফেলে দেবে এমন সময় তার ফোন বেজে ওঠে। নীল নাম্বার দেখে মুস্কি হেসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম তুফান। আবার একই কথা, এতদিন কই ছিলি? নাকি ভয় পাইলি? বলেছিলি দেখা হবে, পরে তো আর সামনে আসলি না। আমি ভয় পাবো তোকে? আর তোর তো কই মাছের জান রে, মরে কেউ বেঁচে গেলি সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। হাসি পাইল রে, খুব সুন্দর জোকস বলতে পারিস তুই। ভালো লাগছে জোকসটা। তোকে যদি আমি পাই রে, তোর অস্তিত্ব রাখবো না। খেলা হবে, ভালো থাক, দেখা যাবে কে কাকে কি করে। গুড বাই। বাবা, তোমার দরবারে সব পাগলেরই খেলা। আমার সাথে গেম খেলে মাথা মোটা মেয়েটা। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েটা কে, কি তার পরিচয়, আমার সাথে তার কিসের শত্রুতা। যেই হোক, তার মৃত্যু আমি নিজের হাতে দিব। রাত 12টা বেজে 9 মিনিট। চারদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বারের টেবিলের উপর বসে আছে অচেনা সেই মেয়ে, তার সামনে নিচে হুইল চেয়ারে বসে আছে আশরাফুল। চারদিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাত উপরে ওঠাতেই গান বন্ধ, সাথে নাচানাচি। আঙুল দিয়ে সবাইকে বের হতে বলে, সবাই নিশ্চুপভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়ে বলে, এখন বল কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? সেটা তো আপনি জানেন, আমি কি বলতে চাই। মুস্কি হাসে মেয়েটা, হাতের আঙুলে একটা চাবির রিং, সেই রিংয়ে শুধু একটা ছোট্ট চাবি। হাতের আঙুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যেই কাজ একা করতে পারবি না সেই কাজ করতে চাস কেন? আর তুই তো জানিস তুফান কি মাল, সে তো আগুনের ওপর দিয়েও দৌড়ায়। আর আমাকে বলতে ভুলে গেলি রক্তের গরম আছে তোর। কি করব? সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি, কিন্তু আপনি তুফানের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। শেষে কি হলো? আমার বাবাকে তুফান মেরে ফেললো। তুই বাবাকে মেরেছে দেখে তুই সাথে সাথে তুফানকে মারতে গেলি, আর আমার বাবাকে মেরেছে আজ 3 বছর হয়ে গেল। কই, আমি তো তাকে মারতে পাগল হইনি। মাথা ঠান্ডা রেখে তোকে মারতে হবে। আমি ঠান্ডা মাথা রেখে খেলে যাচ্ছি তার সাথে, এটাই শেষ খেলা তার সাথে। এই খেলায় আর মিস হবে না। তারা কথা বলতে ব্যস্ত। রাত গভীর হয়ে যায়। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুজন লোক গাড়ির সামনে আলগে দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গাড়ি ব্রেক করে আশরাফুল জেগে যায়। কিরে, গাড়ি থামিয়েছিস কেন? গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ি ড্রাইভারকে এসব বলে, কিন্তু কোনো কথা বলে না ড্রাইভার। আশরাফুল ভালো করে চোখের পাতা খুলে চেয়ে দেখে ড্রাইভিং সিটে কোনো মানুষ নেই। আশরাফুল গাড়ির ডাকনা খুলে বাহিরে উকি দেবার সময় চেয়ার সহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতেই সামনে বড় শক্ত জুতা দেখতে পায়। ঘাড় ঘুরিয়ে আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত দেখে। আশরাফুল অবাক, দম বন্ধ হওয়ার অবস্থা তার। হাতে তলোয়ার, গায়ে কালো জ্যাকেট,
মাথায় কালো টুপি, হাতে কাবার, মুখে মুস্কি হাসি। তুফান তুই? কি রে, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কি রে, তোকে তো আমি মারবো না, আর মারার আগেই সব বলছিস। আমাকে ছেড়ে দে তুফান। এই শহরে কোনো পোলা জন্ম হয় নাই যে এই তুফানকে মারবে, এই পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবে। এমন কেন পোলা পয়দা হয় নাই রে? দেখ, আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তোর শহরে থাকবো না, আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দিব। তার আগে বল, ওই মেয়েটা কোথায়? আমি জানি না। কি বলবি না? আমি জানি না, জানলে বলে দিতাম। ওকে, উপরে ভালো থাকিস, গুড বাই। তুফান তার হাতে থাকা তলোয়ার দিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়, রক্ত ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়েছে। তুফান তলোয়ারের জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে খোসার ভিতর রেখে বাইকে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলা খুব ভয়ঙ্কর হয়। তারা সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকার একটা চেক বুকের ডান পকেটে, আর সাথে দুটো সাদা চামড়ার মেয়ে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ডুকডুক করে খাচ্ছে, নাই কোনো চিন্তা। লাগলে আরো পাবি, এর বদলে চাই শুধু একটা গুলিতে মাথার খুলটা ওপর দিয়ে বের করা। ডন, আমার তো চাই শুধু টাকা। আপন মানুষ দিয়ে কি হবে, টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা, যখন যা চাইবি পাবি, নো চিন্তা, আমি আছি। লোকটা চেয়ার থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে দুটোকে গাল ভরে চুমু দিয়ে যায়। তা দেখে অচেনা মেয়ে মুস্কি হাসে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে, চা হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। চা টেবিলে রেখে নীলের পাশে বসে নীলাদ্রি চেয়ে আছে নীলের মুখের দিকে। মুস্কি হেসে মাথায় হাত দিতেই বলে, নীলাদ্রি, তুমি এখানে কেন? চা নিয়ে আসছি, উঠো চা খাবে। আর ফ্রেশ হয়ে নাও, একটু বাহিরে যাব। বাইরে কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফারদিনকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটার দরকার নেই। নীলাদ্রি রাগ দেখিয়ে বের হয়ে যায় নীলের রুম থেকে। নীল মুস্কি হেসে বিছানা থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু, কি হয়েছে? রেগে আছো মনে হচ্ছে। কিছু হয় নাই। তোমাকে রাগি রাগি ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ের সাথে কিছু হয়েছে? হয়েছে। তোর আপনা কি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। নীল সিঁড়ি দিয়ে নামতে নামতে এই কথাটা বলে। নীলাদ্রির রাগী লোক নিয়ে তাকায় নীলের দিকে। নীল চোখ টিপ দিয়ে নীলাদ্রিকে। ফারদিন বসে আছে খাবার টেবিলে। নীল বলে, কিরে, আলম কোথায়? ভাইয়া সে ঘুমাচ্ছে এখন, ও ডেকেছে বলে কি পরে উঠবে। নীল খেয়ে আবার উপরে যেতে নিলে নীলাদ্রি বলে ওঠে, ফারদিন, আমি একা যাব বাহিরে, আর গাড়ির চাবিটা লাগবে আমার। আপু, আমি যাই তোমার সাথে। না, আমি একাই যেতে পারবো। ফারদিন গাড়ির চাবি দিয়ে দেয়। নীল সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায় নীলাদ্রির রুমে। নীলাদ্রি উপরে উঠে তার রুমে যায়। গিয়ে কাপড় খুলতে নিলে নীল গিয়ে আটকিয়ে দেয়। নীলাদ্রি নীলকে দেখে অবাক। এই, তুমি আমার রুমে কি করো? আর আমার রুমে এসেছো কেন, লুচু ছেলে? কি আমি লুচু, তাই না? দেখাচ্ছে লুচুগিরি। নীল নীলাদ্রিকে ফেলে দেয় বিছানায়। নীলাদ্রি কিছুই বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল একটু হেলে খাটে রাখা গাড়ির চাবি হাতে নিয়ে বলে, বের হয়ে নিচে আসো, আমি বাইরে আছি। নীলাদ্রি খুশি হয়ে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়। নীল বসে আছে বাইকে। নীলাদ্রি বাইক দেখে বলে, ওয়াও, বাইকে যাব। নীল নীলাদ্রির দিকে তাকিয়ে ক্রাশ। নীলাদ্রিকে খুব সুন্দর লাগছে। নীল হা করে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রির হাতে ধাক্কা দিয়ে বলে, এই কি দেখো এভাবে? না, কিছু না, ওঠো। নীলাদ্রি বাইকে উঠে বসে। নীল বাইক চালাতে থাকে। হাইলাইনে গিয়ে হাই ব্রেক করে। নীলাদ্রি নীলকে জাপটে ধরে। এই কি হয়েছে, এভাবে কেউ ব্রেক করে? নীল মুস্কি হেসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2টা বেজে 23 মিনিট। নীল বসে আছে নীলের কাঁধে হাতে কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে, তাও নীলাদ্রি কিনেই যাচ্ছে। নীল বলে, হয়েছে তো, আর কত, আমি নিতে পারছি না। চুপ করে আমার সাথে আসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে নীল আর নীলাদ্রি। ফারদিন আলম বসে আছে সোফায়। হ্যাঁ, এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞেস কর, আমাকে শেষ করে দিচ্ছে এই শয়তান মেয়ে।
কি আমি শয়তান? শয়তান না তো কি? আজকে তো আমার খবর আছে। নীল কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে। হুট করে আলমের ফোন বেজে ওঠে। আলম বসা থেকে উঠে চলে যায় রুমে। নীল ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আলমের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, দরজার সামনে আসতেই শুনতে পায়, ম্যাডাম আপনার কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দিব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলেন? এই ক্লাবে চলে আয় সকাল 9টায়। ওকে ম্যাডাম। নীল মুস্কি এসে দরজার সামনে থেকে চলে যায়। ভাবতে থাকে নিজের ঘরে বেঈমান মানুষ, হা হা হা। আপন মানুষগুলো তো খুব ভয়ানক হয়, উপকারের দাম দেয় না। তাদের চাই টাকা, টাকার জন্য তারা সব করতে পারে। দুধ কলা দিয়ে কাল সাপ বড় করেছি আমি, ভালোই হলো। সব রহস্যের সমাপ্তি ঘটাতে পারবো, হা হা হা। নীল বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে, চোখে পানি টলমল করছে। জুড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এই দুনিয়ায় কত রকমের বেঈমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেঈমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরে বেঈমান মানুষ অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি দিন শেষে সেই হয় সবচেয়ে বড় খারাপ। দুনিয়ার ভালো মানুষ নেই। নীল কান্না করছে আর তার মায়ের ছবির সাথে কথা বলে। নীলাদ্রির দরজার পাশে দাঁড়িয়ে নীলের কথা শুনে। নীলাদ্রি নীলকে পেছন থেকে কাঁধে হাত রাখে। নীল পিছন চেয়ে দেখে নীলাদ্রি বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, তুমি তো রাতে আমার রুমে কি করো, আর এত রাতে জেগে আছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু না, যাও কে ঘুমিয়ে পড়ো। বলো প্লিজ, কি হয়েছে তোমার? আমি আর শুনতে চাই। আমার অতীত শুনে কি করবে তুমি? বলো প্লিজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার অতীত শুনবে? তাহলে শোনো। ছোট ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজে যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট স্কুল ব্যাগ দিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করতো। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা অনেক গরিব, তাই আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমার বাবা 2টা বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বউয়ের সাথেই থাকতো। আমার মা অসুস্থ সময় বাবাকে জানিয়েছি, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ একদিন আমি পড়ার টেবিলে বসে পড়লাম, পড়া শুনতে পাই বাবার গলা। আমি ভেবেছি বাবা আসছে, মনে হয় একটিবার শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে, আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সার দরকার নেই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, তাকে নিয়ে কোথায় যাব আমি? সেটা আমি জানি না। আমার মা অসুস্থ শরীর নিয়ে বাবার পায়ে পড়ে, কিন্তু আমার বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিলে থেকে দৌড়ে আসি। এসে থেকে মা মাটিতে পড়ে কাঁদছে। মা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোর বাবা চলে গেছে, আর আসবে না। কি বলো মা, বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে দিল। আমি শুনে অনেক অবাক হয়ে পরের দিন মাকে নিয়ে চলেই যাই গ্রামে, আমার খালার বাসায়। সেখানে গিয়ে কিছুদিন থাকি। আস্তে আস্তে আমার মার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলেছে। নীল থেমে যায়। নীলাদ্রি বলে, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডক্টরের কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার মা আমার দিকে তাকায়। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করব কিছু বুঝতে উঠতে পারছিলাম না। সেদিন ডক্টরের কাছে থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্নায় ভেঙে পড়ে। একদিন রাতে ডক্টরের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না, টাকা লাগলে আমি দিব, তবু আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কিনা তাও বলা যায় না। সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় বাবাকে অনেকগুলো ফোন দিই, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার কল দিয়ে দেখি নাম্বার বন্ধ করে রেখেছে। বাসার কাছে যেতেই কান্না শুনতে পাই। দৌড়ে যাই, গিয়ে দেখি খালা কান্না করছে। আমাকে দেখে দৌড়ে এসে, বাবা তুই কোথায় ছিলি? তোর মা আর নাই। এইটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আবার ভিতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি।
মায়ের লাশের পাশে বসে এক ধ্যানে চেয়ে থাকি। জানো নীলাদ্রি, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছে আমার মা ঘুমিয়ে আছে, একটু পরে উঠে বলবে, বাবা তুই খেয়ে আই, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তোকে ঘুম পাড়িয়ে দিই। আমার মা আর উঠে নাই, ঘুম থেকে উঠে নাই, শেষ ঘুম ঘুমিয়েছে আমার মা। সেদিন মাকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে মাকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে নামি দামি মানুষ হব আমি, টাকার উপরে ঘুমাবো, সবচেয়ে পাওয়ারফুল হব, মন্ত্রী মিনিস্টার আমার পায়ের নিচে পড়ে থাকবে। দেখো আমি আমার মাকে কথা দিয়েছি আর সেই কথা পূর্ণ করেছি, হয়েছি পাওয়ারফুল মানুষ, টাকা পয়সা হাতের ময়লা। সেদিন রাতে মায়ের কবর থেকে আর খালার বাসায় যাইনি, চলে যাই ঢাকায়, সেই বাবা নামে অমানুষটাকে খুঁজে বের করি। কে রে, তুই এখানে কেন? কেন আসতে পারি না? না, এখানে আসার দরকার নাই তোর, চলে যা এখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে যাই। কি কাজ? শেষ করে যাই বাবা নামে অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেলি বাবা নামের অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়, আমি বাসা থেকে বের হতে চাইলে পিছন থেকে কলার চেপে ধরে মিলি নামে সেই অমানুষের মেয়েটা, তাকেও গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মিলির মায়ের সব দেখে স্ট্রোক করে মারা চাই। চলে আসি আমাদের সেই বাড়িতে, সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলাদ্রি ভাবে, একটা মানুষের জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলতে পারে। নীলাদ্রি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাত তোমার সাথে থাকবো। এটা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। নীল নীলাদ্রিকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। নীল বিছানায় বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাইয়া বলো। আলমের দিকে খুব কড়াভাবে নজর রাখবি, কই যায় কি করে। নিজের বাসায় থেকে তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাই। নীল কল কেটে দেয়, বিছানায় গা এলিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম এসে ভর করে নীলের চোখে। নীল ঘুমিয়ে যায়। সকাল 9টা, চেয়ারে হেলান দিয়ে বসে আছে আলম, সামনে সেই অচেনা মেয়ে। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করার মানে কি? বলছি তো কাজ হবে। কাজ না হলে জোর করতে হবে? আমি চাই তুফানের লাশ। তুই নাকি আমার লাশ দিয়ে কি করবি? তুই আর বেঁচে আছিস কিভাবে? তুফান তুই? ভাইয়া তুমি? এত অবাকের কিছুই নাই। আর মিলি তুই বেঁচে আছিস? আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকতি না, কিন্তু আজকে আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি, পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে? ফারদিন পিস্তল ঠেকায় নীলের মাথায়। তা দেখে নীল অবাক, হেসে দেয় মিলি, সাথে আলম। ফারিদ, সরি ভাইয়া, আর জীবনে বাঁচতে হলে টাকার দরকার। তোমার সাথে থেকে শুধু চাকরের মতো কাজ করেছি, পাইনি কোটি টাকা, এখন পেয়েছি কোটির চেয়েও বেশি, তার বদলে তোমাকে নাই করে দিলাম। এই বলেই নীল এর বুকের ডান পাশে গুলি করে দেয় ফারদিন। নীল মাটিতে পড়ে যায়, হেসে ওঠে সবাই। কি রে, মারবি না আমাকে? মার। ঠাস ঠাস 3টা গুলি এসে লাগে 3 জনের কপালে, পড়ে যায় মাটিতে। নীল মাথা ঘুরিয়ে তাকায় পেছনে, মেশিন হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। নীলের ঠোঁটে মুস্কি হাসি। নীল দাঁড়িয়ে যায়, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে, পিস্তলের বুলেট চাপটি লেগে থাকে সেই জ্যাকেটে। নীলাদ্রি এগিয়ে আসে নীলের সামনে। কি মিস্টার তুফান, কেমন দিলাম? ভালো দিয়েছো, এখন আমাকেও দাও। নীল এই কথা বলাতে নীলাদ্রি হাতে থাকা মেশিন ফেলে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে বলে, না, আমার তুফানকে আমি মারতে পারবো না। তুমি যে আমার কলিজা, আমি যে তোমাকে ভালোবাসি। নীল নীলাদ্রিকে ছাড়িয়ে বলে, গেমটা ভালো ছিল। মনস্টার গ্রহ বলে কথা, তুমি গ্যাংস্টার, আমি মনস্টার। নীল নীলাদ্রিকে নিয়ে বাহিরে যায়। নীল বাইকে উঠে বলে, যাওয়া যাক ভালোবাসার শহরে। চলুক, ভালোবাসা তোমার আমার। নীল বাইক ফুল স্পিডে দিয়ে চালিয়ে যায় ভালোবাসার শহরে। তাদের ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।